সোলজাররা যারা ছিলেন বিভিন্ন ফোর্সেসের, তারা আমাদেরকে খবর দিচ্ছিল যে ক্যান্টনমেন্টের ভিতরে কী ধরনের আলাপ চলছে, অফিসাররা কীটা ফিল করছেন। এবং যৌথ বাহিনী যে এই হুকুমগুলো যেগুলো তামিল করছে না, এই ব্যাপারেও আর্মিতে সিনিয়র লেভেলে অনেক ক্ষোভ আছে যে আমরা হুকুম করতেছি কিন্তু ওরা মানতেছে না, মারতেছে না, এরকম আর কি। গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এই আবেগটাকে আমরা বাস্তবে কাজে কিভাবে লাগাবো। আমরা যেন অতীতে ডুবে না যাই, আমরা যেন অতীতকে নিয়ে পূজায় চলে না যাই, নিজেদের অতীতের অবদানটাই যেন মুখ্য না হয়ে ওঠে। আমাদের গুরুত্বপূর্ণ হওয়া উচিত যে আসলে আমরা কী চেয়েছিলাম, আমাদের লড়াইটা কী, আমাদের ওই লড়াইটা কিভাবে বাস্তবায়িত হবে, সেই লড়াইটা কিভাবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের লড়াইতে পরিণত হবে, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জায়গা। তাড়িয়ে বেড়ানো বা পালিয়ে থাকা বা ছদ্মবেশে থাকার মুহূর্তগুলো একটু জানতে চাইবো। নাম্বার 2 হচ্ছে সেই সময় আমরা আসলে তথ্য আদান প্রদানটাই ছিল মুখ্য, কিন্তু বেঁচে থাকার জন্য ঘুম এবং খাবারের বিষয়টা কেমন ছিল? তিনটা বিষয়টা ওটা ধরেন মোটামুটি যেহেতু বহু বছর থেকে আমরা অনেক বছর থেকেই তো এইভাবে জীবনযাপন করতেছি, পালিয়ে থাকা, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় থাকা, পরিচিত বন্ধু বান্ধবের বাসায় থাকা, এবং পুলিশে কাজ করে সেনা কর্মকর্তা বহু লোক আমাদেরকে ফোন করে বলেছে, ভাই আমার বাসা সেফ, আপনি ক্যান্টনমেন্টে চলে আসেন, ডিউচিসে চলে আসেন, অথবা পুলিশ কোয়ার্টারে চলে আসেন। এরকম বহু জায়গায় বহুজন মানে মানে আবদার করেছে রাখার জন্য, থাকার জন্য, আর্থিকভাবে সাহায্য করতে চেয়েছে, টাকা পয়সা লাগবে কিনা, খাওয়ার কোনো ঝামেলা আছে কিনা। তো বিভিন্ন জায়গা থেকে আমরা মানে অসম্ভব রকমের ভালোবাসা এবং পেয়েছি। বেশি আবেগের জায়গা ছিল প্রতিদিন যখন বাসা থেকে বের হইতাম, বাসার লোকজন মনে হইতো যে এই মনে হয় শেষ দিন, কারণ এত লাশ পড়তেছে চারপাশে, এত স্নাইপারের গুলি, এবং আমার যেহেতু চেহারাটা একটু পরিচিত, আমরা তো স্নাইপারের এবং পুলিশের গুলির জন্য আরও বেশি টার্গেটে ছিলাম। তো আমাদেরকে যে কোনো সময় ধরে গুলি করে ফেলবে, গুম করে নিয়ে যাবে আর কি, এই ভয়টা ছিল। রাস্তায় রাস্তায়, পাড়ায় মহল্লায় ছাত্রলীগ আওয়ামী লীগ মহড়া দিচ্ছে। তো সেই বাস্তবতাগুলো ছিল। মুখ ঢাকার পরেও হচ্ছে আমার আমার টাক কপালটা, এরপরে কপালের দাগ টাগ, এগুলো সব মিলায়ে মানুষ আইডেন্টিফাই করে ফেলতে পারে খুব তাড়াতাড়ি। তো সেই ঝুঁকিটা ছিল। ফোন বাসায় রেখে যেতাম অনেক সময়, ফোন নিয়ে বের হইতাম না, যেন ট্র্যাকিংয়ের শিকার না হই। খবর পড়তে পারছিলাম না আসলে কি হচ্ছে। তো আমরা আমাদের বিভিন্ন নেতা নেত্রী সহকর্মীদের ড্রাইভার এরে দিয়ে 10টা পত্রিকা কিনে এনে ফোনে একটু জানতাম যে আসলে দেশে কি হচ্ছে, পত্রিকা কি হচ্ছে, বোঝার চেষ্টা করতাম আর কি। 3 এবং 4 তারিখ ওই ঘটনাবহুল বিষয়গুলো যে আপনারা যে 5 তারিখে যে হাসিনা পালাবে, এটা তো আসলে অনেকে অনুমান করতে পারে নাই। কিন্তু 3 এবং 4 তারিখ সময়টা কিভাবে কেটেছে আপনাদের? বা কি করেছেন? বা আপনাদের থিংটা কি ছিল যে আসলে কি হচ্ছে, কোথায় যাচ্ছে? মানে আমরা মোটামুটি জুলাইয়ের শেষ দিকে মোটামুটি নিশ্চিত ছিলাম যে হাসিনাকে চলে যেতে হবে। এটা শুধু সময়ের ব্যবধান মাত্র। কারণ যৌথ বাহিনীকে নামানোর পরে আমরা বিভিন্ন জায়গাতে জানতে পারছি যে যদিও বাহিনীতে কিছু আওয়ামী লীগের লয়াল অফিসার আছে যারা প্রচুর গুলি করছে, অতি আবেগী এবং অতি দালাল টাইপের, দোসর টাইপের কিছু লয় আছে, বাট আমাদের টোটাল আর্ম ফোর্সেসের জওয়ান যারা আছেন, জুনিয়র অফিসার যারা আছেন, কমান্ডিং অফিসার যারা ছিলেন, তারা মোটা দাগে সবাই প্রচণ্ড রকম দেশপ্রেমিক মানুষ। তারা প্রচণ্ড রকমভাবে এই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি, তারা প্রচণ্ড রকমভাবে ভারত বিরোধী এবং আওয়ামী বিরোধী, তারা প্রচণ্ড রকমভাবে পেশাদার সোলজার হিসেবে তারা দায়িত্ব পালন করতে চান, কিন্তু তাদেরকে সে দায়িত্ব পালন করতে বছরের পর বছর দেয়া হয় নাই। তো উপরের দিকের কিছু মানে দালাল বাটপার সিনিয়র অফিসার ছাড়া মোটা দাগে আমাদের আর্ম ফোর্সেসের সবাই দেশপ্রেমিক মানুষ এবং প্রচণ্ড ভারত বিদ্বেষী লোক। অর্থাৎ সেখান থেকে আমরা এই খবর পাচ্ছিলাম। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যারা ছিলেন, সোলজাররা যারা ছিলেন বিভিন্ন ফোর্সেসের, তারা আমাদেরকে খবর দিচ্ছিল যে ক্যান্টনমেন্টের ভিতরে কী ধরনের আলাপ চলছে, অফিসাররা কীটা ফিল করছেন। এবং যৌথ বাহিনী যে এই হুকুমগুলো যেগুলো তামিল করছে না, এই ব্যাপারেও আর্মিতে সিনিয়র লেভেলে অনেক ক্ষোভ আছে যে আমরা হুকুম করতেছি কিন্তু ওরা মানতেছে না, মারতেছে না, এরকম আর কি। তা আমরা তখন প্রিটি মাচ নিশ্চিত ছিলাম যে হাসিনাকে চলে যেতে হবে কোনো না কোনো ফর্মে। বাট এটা কয় তারিখে যাবে, কোন দিন যাবে, সেইটা 1-2 সপ্তাহ হয়তো ডিলে হইতে পারে, বাট আমাদের মধ্যে ন্যূনতম কোনো ডাউট ছিল না যে হাসিনাকে চলে যেতেই হবে।